আজকে আপনি লিখে রাখেন, যদি ভারতে মরণ খেলা থেকে পিছু না হটে তাদের সেভেন সিস্টার থাকবে না, থাকবে না, থাকবে না। ছাত্র নেতাদেরকে বিশেষ আমন্ত্রণ দিয়ে কমিউনিস্ট পার্টি মিটিং করার জন্য তারা কোথায় নিয়ে যাচ্ছে, চীনে নিয়ে চীন সফরে যাচ্ছে ওদের 2 দিন পরে। সেখানে ছাত্র দলের নেতারাও আছে, গণ অধিকার পরিষদের নেতারাও আছে, বিএনপির সিনিয়র নেতারাও আছে। এখন কথাটা হলো যে কি, তারা তো রাজনৈতিক ভাবেও চীন আমাদের সাথে এখন সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমরা কেউ বোধহয় নির্বাচনের বিপক্ষে না। আর আমি ব্যক্তিগতভাবে আমি আমার অবস্থান বলতে পারি যে আমরা কখনো বিএনপির অশুভ কামনা করার জন্য আমরা বিএনপির পাশে থেকে, দেশান্তরিত থেকে আমরা এই যুদ্ধগুলো কথার মাধ্যমে, লেখার মাধ্যমে আমরা চালিয়ে যাই জীবনের ঝুঁকি নিয়ে। বিএনপিকে আগে এই কথাগুলো মানতে হবে। এখন প্রশ্নটা হলো, আমরা কেন বলি যে বিএনপির পলিসিগুলোতে একটু মানে পরিবর্তন আনা উচিত, বিশেষ করে বক্তব্যগুলো, মাঠ পর্যায়ের বক্তব্যগুলো। মাঠ পর্যায়ের বক্তব্যগুলো কেন খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভ্রান্তি ছড়ায়। হুম। যেমন আপনি একটা মীমাংসিত বিষয়, বিএনপি সহ বলে নাই যে আচ্ছা ঠিক আছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করলে আমাদের আপত্তি নেই। হুম। এখন তো ডিসেম্বর এসেছে, তার এখনই যে আমরা আবারও যদি বলি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত, তাহলে কথা কোনটা সঠিক? আমরা যেটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যেখানে বসলো সব দলের নেতারা, যেখানে বললো যে আচ্ছা ঠিক আছে ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বরে হতে পারে, না হলে জুনের 26শে জুনে হতে পারে, কিন্তু কথা মাঝখানে বোঝা গেল যে সরকারও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলো মানসিকভাবে প্রস্তুত। তাহলে এখন হলো ফেব্রুয়ারি মাস, আরো 10 মাস বাকি। এখন যে আবার যখন মানে ওই মানে যখন জনসভায় বিভিন্ন বিবৃতিতে বক্তৃতায় যখন এই ধরনের কথা চলে আসে যে এইটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এখন নির্বাচন দিতে হবে, তাহলে এখনটা কখন? আর এখনটা যদি 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে বা স্থানীয় সরকার নির্বাচনের আগে হয়, তাহলে কি আপনারা যে আলোচনা করে আসছেন প্রধান উপদেষ্টার সাথে সব দলের অংশগ্রহণে, তাহলে কি সেটা বেঠিক? বলেন যে না আমরা সেটা থেকে সরে গেছি। এখন সেটাও তো এক ঠিক থাকবেন, আবার যৌক্তিক সংস্কারও বলবেন, যৌক্তিক সময়ও বলবেন। আমি বলছি আমাদের প্রিয় দলের স্ট্যান্ডটাতে এমন হওয়ার কথা না। আমরা এই দলটার জন্য তো এতটা মানে রাত জেগে জেগে আমরা এত লেখালেখি, এত কথাবার্তা বলিনি, নিজেদের ব্যবসা বাণিজ্য আমরা খুইয়ে ফেলিনি, আমরা স্বৈরাচারের কবলে এত মানে শাসিত বঞ্চিত হইনি। তাহলে আমি এই জায়গাটা একটা আরেকটা জিনিস যেটা, যেটা হলো যে কি 2000, আপনি খেয়াল করেন যদি 2000 আমি হিসাব করছিলাম, যার হুম। বয়স 15 বছর ছিল তখন, যদি জাফসা জাফসা যদি আপনি ইয়ের মুক্তিযুদ্ধের কথা মনে রাখে, তাহলে এখন তার বয়স 72 বছর। হুম। এখন 72 বছরের যেই নাগরিক, এখন তাদের অনেকেই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে যুদ্ধের সময়। আমাদের জনসংখ্যা কত ছিল আমরা সবাই জানি। এখন আর এই প্রজন্মের মণিকোঠায় কিন্তু এখন 24। হুম। এই যে মানে বড় একটা গ্যাপে, এই যে 53-54 বছর পার হয়ে যাওয়ার পর আর ওই 15 বছরটা আপনি যোগ করেন, যারা বেঁচে আছেন তারা তো আর এখন আর স্মৃতি হাতড়ানো ছাড়া ওই মুক্তিযুদ্ধের ওই বয়ান, ওই স্বাধীনতার চেতনা যেটা হাসিনা বলে পচে গেছে। হুম। এখন তো নতুন বয়ান আসার কথা। আমরা বিএনপি করি যারা, বা বিএনপির মতাদর্শকে বিশ্বাস করি, বিএনপি করি মানে বিএনপির আদর্শকে ধারণ করি, আমরা চাই বিএনপি স্বাধীনতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কোনো সন্দেহ নেই, ফুল স্টপ। আমরা আমাদের ওই জায়গাগুলো মীমাংসা করে আমাদেরকে নতুন একটা রাজনৈতিক বয়ানের ভিতরে আসতে হবে। নতুন একটা রাষ্ট্র কাঠামো ব্যবস্থা কিভাবে তৈরি হয় আমাদেরকে জনগণকে সেই বিষয়টা দেখাতে হবে। কারণ আমাদের প্রায় 4 কোটি তরুণ ভোটার, বুঝতে হবে 4 কোটি তরুণ ভোটারের সাথে এখনো বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা তারেক রহমানের সাথে সরাসরি, ভার্চুয়ালি হয়েছে, সরাসরি ওনার সাথে ফিজিক্যালি এখনো কন্ট্যাক্ট হয়নি। এখন এই জায়গাগুলিতেও তো মানে একটা অ্যাড্রেস করার প্রয়োজন রয়ে গেছে। সবাইকে নিয়ে অ্যাকোমোডেট রাজনীতি করতে হলে এই বৃহৎ অংশটাকে তো বাদ দেওয়া যাবে না। আর এই বৃহৎ অংশটাকে বাদ দিলে তো আপনার এই রাষ্ট্র থাকবে না। আর এই রাষ্ট্র যদি না থাকে তাহলে এটার জন্য বিএনপি একা দায়টা নিবে কেন? আমরা বিএনপি কে ডিসেম্বর পর্যন্ত যেহেতু একটা কথা হয়ে গেছে সেটেলমেন্টার, ওইটা নিয়ে বিএনপি বেশি বেশি কথা বলুক। আমরা হয়তো বাংলাদেশের জনগণ হয়তো সেটা পছন্দ করছে না, আমরা সেই জায়গাটা বিএনপি কে বুঝিয়ে দেওয়ার জন্য কথাটা বলছি। আমরা বিএনপি বিরুদ্ধে করছি না, করবো না, আমরা হুম। তাদের গঠনমূলক আলোচনা সমালোচনা তো করবো, এটা তো আমাদের কাজ। আমরা তো আমাদের বিবেক মেধা যা যতটুকু ক্ষুদ্র অতি নগণ্য যা আমাদেরকে দিয়েছে সেটা তো আমরা কোনো দলের কাছে বন্ধক দিব না। আমরা তো মর্টগেজ দিয়ে কথা বলবো না, কারণ আমরা তো সরাসরি কোনো রাজনৈতিক দলের আমরা সদস্যপদ গ্রহণ করি নাই। হুম। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি।
গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রহরী ছিল, আপসীন নেত্রী ছিল বিদায় আমাদের সময় স্লোগান ছিল নেত্রী মোদের খালেদা ভারত থেকে আলাদা, সেই 90 যান। তাহলে আমরা তো যখন জগন্নাথের ছাত্র, তখন আমরা সেই স্লোগান শুনে উদ্বুদ্ধ হয়েছি, যে কারণে আমরা ওনাকে বিশ্বাস করি, বিএনপিকে বিশ্বাস করি। যেই দলের শহীদ দাদা প্রেসিডেন্ট আমাকে একটু জিয়াউর বলতে রহমান, দেন। রহমান আছেন, তারেক রহমান আছেন, সেখানে সেই দল হ্যাঁ কাছে বাংলাদেশ নিরাপদ। কিন্তু কিছু কিছু বক্তব্য যদি জনগণের মনে ভয় ঢুকিয়ে দেয়, আতঙ্ক ঢুকিয়ে দেয়, সেটা আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়। ওই কষ্টের জায়গাটাতে আমরা অ্যাড্রেস করি, ওনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা যেন আমাদেরকে বিএনপির প্রতিপক্ষ বলে ধরে না হয়, ধরে নেওয়া না হয়। এটা হলো আমাদের বিনীত অনুরোধ। আর আওয়ামী লীগের যে কিন্তু আমি আপনাকে কথাটা বলছি, আমরা বলি যে জি দাদা বলুন। দাদা কি যেন বলতে দাদা আমার চাচ্ছেন, কোনো হাতে চাল দিয়েছে। নাই বলি। এখন এই ভারতের আমি একটা বার্তা দিতে চাই। ভারতের বার্তা হচ্ছে 2001 সালে ভারতীয় পার্লামেন্টে যে হামলাটা হয়েছে, তাদেরকে ওখানকার নেতা সহ লোক মারা গেছে 13 জন। সেটা জড়িত লস্করি তৈবা, অর্থাৎ সংসদে ভর্তি ঢুকে গুলি করছে। আর দুই এটা 2001 সালে। 2008 সালে মুম্বাই হামলা, যেটা তাজ হোটেল হামলা, 3 দিন হামলা করছে, সেখানে লোক মারা গেছে 164 জন, আহত 308 জন। সেখানেও পাকিস্তানের কাসাব সহ সবাই জড়িত। তারপর উনি 2019 সালে আমলিক ক্ষমতায়, তখন ওদের পুরো হামলা, তখন জয়সী মোহাম্মদ জড়িত। এর কোনো কিন্তু কিন্তু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা হামলাগুলো করে নাই। ওনারা যে বারবার বলে বাংলাদেশের ভূখণ্ড করে সন্ত্রাসী হামলা হবে, এই ভয়টা ওনারা কেন পায়? এর একটা হামলা করে নাই। দুই হাজার 2014 সালে যে মুম্বাই ব্লাস্ট, 2014 সালে যে বর্ধমান ব্লাস্ট, 2014 সালে সেটা কিন্তু বাংলাদেশের 4 জন লোক ধরা পড়ছে। তাদের পেয়ারি শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের লোক 4 জন ধরা পড়ছে বর্ধমান হামলায়। তারপরে আর 2000 সালে, ওই 1 সালে যে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু রৌমারীতে তাদের বিএসএফ মারা গেছে প্রায় 100-র বেশি, প্রকাশ হচ্ছে 18। তা 2001 সালে তাদের বিএসএফ মারা যায় স্বাধীনতা করে, সবচেয়ে বড় বর্ডারে গন্ডগোল হয় আওয়ামী লীগ আমলে। আর 2014 সালে বর্ধমান ব্লাস্ট হয়েছে আওয়ামী লীগ আমলে, বাংলাদেশের জনগণ চাইয়া। এছাড়া 2001, 2008, 2019 এই সময় কিন্তু এটা ছিল না। মানে এই সময় কিন্তু পাকিস্তানি হামলা, তা 19 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তা এই যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার আওয়ামী লীগ ছাড়া অন্য দল আসলে যে ব্যবহার করবে, এটা কিন্তু ঠিক না। বরং ভারতের যে কটা বড় হামলায় হয়েছে, সে কটা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার হয়েছে, বাংলাদেশের লোক ব্যবহার হয়েছে, সেগুলো আওয়ামী লীগ আমলে হয়েছে, অন্য কোনো দলের আমলে না। অতএব ভারত জানিয়ে আচ্ছা ভুলটা না ধন্যবাদ পায় দাদা। যে আওয়ামী লীগ ক্ষতি হবে, ওটা ক্ষতি হবে না, এটা তিনি ভারত না পায়। না না, জি জি ধন্যবাদ দাদা, আমি আমি একটু শেষ করি। থ্যাংক ইউ কিন্তু আমার ফোনে দাদা। চার্জ আমি নাই তো, হ্যাঁ, আমার ফোনে চার্জ নাই, এই জন্য না বললাম না, আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না ধন্যবাদ ঠিক আছে দাদা, ধন্যবাদ আমার ধন্যবাদ সময় আপনাকে। হ্যাঁ, তো শেষ করি। আমি আমি যে জায়গাটায় মানে বলছিলাম, যে আপনি ধরেন বিএনপি কে আপনাদেরকে এই যে তারা প্রতিপক্ষ করে ফেলানোর যে কথাটা বা চিন্তা করাটা, আমরা বলছি যে আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। আমরা শুধু এই জায়গাটাই কথাটাকে অ্যাড্রেস করি, যে বিএনপির এখন যদি বিএনপি শুধুমাত্র এই যে নির্বাচনের টাইম 10 মাস পর্যন্ত বাকি আছে, এই পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের সংবিধান এবং এই যে মানে বিশেষ করে হাসিনা এবং তার দোসরদের যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচারের দাবিতে যেন আগে সোচ্চার হয়। অন্তত এই 10টা মাস, এই 10টা মাস তাদের মুখে শুধু এই কথাটা থাকুক। আরেকটা জিনিস আমরা ভাবি বিএনপি কে নিয়ে, যে যেই কথাটা হলো যে দেশের অর্থনীতি যেভাবে ফোকলা করে গেছে, এই ফোকলা অবস্থায় যদি আগামী 3 মাসের ভিতরে নির্বাচন হয়, আপনি 20 কোটি মানুষকে নিয়ে চালাবেন কিভাবে? এই অর্থনীতিটাওতে এই ফাঁকে একটু চাঙ্গা হওয়া প্রয়োজন আছে। তাহলে একজন বিশ্ববরণ্য অর্থনীতিবিদ, যদি উনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু উনি বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে উনি অনেক বেশি প্রাজ্ঞ, প্রফেসর ইউনূস সাহেব, উনি একটা মডেল। তাহলে ওনার আইডিয়াগুলোকে কাজ করে যদি আমাদের অর্থনীতি একটু চাঙ্গা হয়, বিএনপি একটু স্পেসের কারণে, তাহলে সেখানে সমস্যাটা কোথায়? তাও আমি তো বলছি যে যেটা বিএনপি মেনে নিয়েছে, যে ডিসেম্বরে নির্বাচন হোক, এবং সরকারও মানসিকভাবে প্রায় একদম প্রায় প্রস্তুত যে না ঠিক আছে, তারা এটার ভিতরে দিতে চায়। এখন বিএনপি যদি সংস্কারের কথা বলে, বিএনপি যদি কোনো সংস্কার না চায়, তাতেও কিচ্ছু আসে যায় না। বিএনপির কাছে কেউই সংস্কার চাপিয়ে দিবে না। বিএনপি একটা বড় দল, বড় স্টেক হোল্ডার, তাদের অবদান আছে। কিন্তু একই সাথে 24-এর আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে, তাদের অবদানও আছে, ভবিষ্যতে তাদের ঝুঁকিও আছে। তাহলে আমরা কি এই প্রজন্মের এই প্রতিভাগুলোকে আবারও ফাঁসিতে ঝোলাবো? আমরা কি আবারও দেশান্তরিত হব আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে? আবারও কি আমরা রয়ের ফাঁদে বারবার পা দেব? এই শেখ হাসিনা বলে নাই, কেন তাকে আপনি বিশ্বাস করবেন? শেখ মুজিবে দেশে এসে স্বাধীনতার পর
সে উড়ে এসে যখন জুড়ে বসে ক্ষমতাটা আহরণ করলো, মানুষকে কি দিয়েছে? দুর্ভিক্ষ দিয়েছে। হাসিনা যখন বলেছে 14 আমি শেখ মুজিবের মেয়ে, আমাকে একবার বিশ্বাস করেন, সে সময় বিএনপি বিশ্বাস করে 2018 সালে কি পেয়েছে? আমরা সেজন্য বলি যে আমরা আওয়ামী লীগকে, বিএনপি কে, আমাদের প্রিয় দলকে, আমরা সবাই মিলে আওয়ামী লীগ খেদাও, ভারত খেদাও, এই কাতারে দাঁড়াতে চাই। আমাদের সামনে এটাই একটা সুবর্ণ সুযোগ ভারতকে আমরা মোকাবেলা করার। কারণ ভারতের প্রশ্নে ভূ রাজনীতির ক্ষেত্রেও আমাদের বহির্বিশ্ব, আমাদের যেহেতু পাকিস্তান, এবং আপনি জানেন ইতিমধ্যে বিএনপি এবং মানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, ছাত্র নেতাদেরকে বিশেষ আমন্ত্রণ দিয়ে কমিউনিস্ট পার্টির মিটিং করার জন্য তারা কোথায় নিয়ে যাচ্ছে? চীনে নিয়ে চীন সফরে যাচ্ছে ওদের 2 দিন পরে। সেখানে ছাত্র দলের নেতারাও আছে, গণ অধিকার পরিষদের নেতারাও আছে, বিএনপির সিনিয়র নেতারাও আছে। এখন কথাটা হলো যে কি, তারা তো রাজনৈতিক ভাবেও চীন আমাদের সাথে এখন সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এবং পাকিস্তান আমাদের সাথে অনেকগুলো জিনিস এমবার্গো তুলে নিয়েছে। আমাদের ভিসা ক্লিয়ারেন্স লাগবে না এটা বলেছে, আমাদেরকে তারা পেঁয়াজ তেল ওগুলো দেওয়ার জন্য তারা তাদের জাহাজ আমাদের সাথে সরাসরি চালু হয়ে গেছে। এখন অপেক্ষমান শুধু বিমান চলাচলের। সুতরাং ভারত যদি মনে করে যে না, তারা শুধুমাত্র মুষ্টিমেয় কয়জন রাজনৈতিক নেতাকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে, এটা মিথ্যা এবং বোকার সঙ্গে বসবাস করছে। এবং ভারতের 7 সিস্টার, আমি বললাম আজকে আপনি লিখে রাখেন, যদি ভারতে মরণ খেলা থেকে পিছু না হটে, তাদের 7 সিস্টার থাকবে না, থাকবে না, থাকবে না। এটা নিয়ে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং সংকুচিত হওয়ার কোনো কিছু নেই। যে তিস্তা চুক্তি নিয়ে ভারতকে দেওয়ার কথা ছিল, সেই তিস্তা চুক্তি ইতিমধ্যেই চীন অলরেডি তাদের কাছে প্রস্তাব চলে গেছে, তারা অফিসিয়ালি প্রস্তাব গ্রহণ করেছে, তারা একটা স্ট্র্যাটেজি গ্রহণ করেছে এবং সেটা সরকারকে দিয়েছে। সরকার তাদেরকে আবার সময় দিয়েছে সেটাকে পুনঃমূল্যায়ন করার জন্য। সুতরাং তিস্তা ব্যারেজ যদি সেখানে চীন আমাদের সাথে সহায়ক ভাবে তারা চীন যেটা আমাদের সাথে করছে, আমাদের সাথে দাদাগিরি করছে না। চীন সত্যিকার অর্থে আমাদের প্রকৃত বন্ধু, তারা আমাদের উন্নয়ন সহযোগী। আর ভারত হলো আমাদেরকে শোষণের সহযোগী, আমাদের উপরে রাজনীতিতে মাতব্বরি করার সহযোগিতা। ভবিষ্যতে যে সরকারে আসুক, আমরা ভারতের জন্য চাই বাংলাদেশের একটা আলাদা ধরনের, একদম ভারতের সাথে বৈচিত্র্যময় একটা স্বতন্ত্র কূটনীতি। ভারতের সাথে আমাদের অন্য সব দেশের সাথে আলাদা আলাদা কূটনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এসব ভণ্ডামির, ভণ্ড কথাতে, ভণ্ড কূটনীতিতে আমরা বিশ্বাস করি না, করব না। আর ভারত যদি তাদের এই ভুলকে শুধরে তারা যদি এই প্রকল্পতে ফিরে না আসে, এবং কোনো কোনো রাজনৈতিক দলের নেতা যদি বা নেতারা যদি, ইভেন জামাত ইসলাম বলেন, আপনি হেফাজত বলেন, আরো যারা আছেন, এবং গণ অধিকার পরিষদের নেতা, কিছু কিছু নেতার কথাও শোনা যায়, যদি এরকম কিছুও যদি হয়ে থাকে, তারা যদি এই ফাঁদে পা দেয়, তার একটা বিপজ্জনক অবস্থা তাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ মরতে শিখে গেছে, ছাত্ররা মরতে শিখে গেছে। সেটা যখন তারা শিখে গেছে তখন তারা মরবেই, এবং সে আরেকবার হয়তো আরেকটা বিপ্লব হবে, এবং সেই বিপ্লবটা ঠেকানোর শক্তি অতীতে ফেসিবাদী হাসিনার, স্বৈরাচারী হাসিনার যেহেতু ছিল না, এখন যারা আছে বা ভবিষ্যতে বা যারা রাজনীতিকে পরিচালনা করবেন, রাজনৈতিক ক্রিয়াশীল হিসেবে এখন বর্তমানে বিদ্যমান আছে, তারাও টিকে থাকতে পারবে না। এটাই আমাদের আশঙ্কার জায়গা। সুতরাং আমরা আমাদের বক্তব্যগুলোতে সংযত হওয়ার জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি উদ্যত্ত আহ্বান জানাই, যেন আমরা লক্ষ্যচ্যুত না হয়ে কারো টার্গেটেড বা কারো দাবার গুটিতে পরিণত না হই। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জানাবেন। কাল রাত 9টা 30 মিনিটে দেখা হবে কোনো বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালাম।